পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে সচিবালয়ে মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি। এছাড়া 180 দিনের মধ্যে অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলার উন্নতি সহ বেশ কিছু কর্ম পরিকল্পনা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নেরও উপদেশ দেন তারেক রহমান। এদিকে রাত 9:45 জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নতুন প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দায়িত্ব নিয়ে বুধবার প্রথম মন্ত্রিসভার সৌজন্য বৈঠকে আসেন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। 59 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়ে বৈঠকটির সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। পরে সচিবদের সাথেও বৈঠক করেন তিনি। এ সময় কয়েকটি মন্ত্রণালয়ের প্রতিবেদনও দেখেন তারেক রহমান। দীর্ঘ প্রায় 2 ঘণ্টা বৈঠক শেষে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন মন্ত্রিপরিষদের সদস্যরা। প্রধানমন্ত্রী আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে জনগণ আমাদের কাছ থেকে যে সুশাসন এবং জবাবদিহিতা চায়, সেক্ষেত্রে আমরা স্ব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে কাজ করি এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে যেন আমাদের একটা শক্ত অবস্থান থাকে। জনগণের সমর্থন থাকায় প্রধানমন্ত্রী তার দল বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সচিবদের সহযোগিতা চেয়েছেন বলেও জানিয়েছেন মন্ত্রীরা। 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি, সেটা পরে আপনারা জানতে পারবেন, আরও পরে ডিসাইড হবে। সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, গ্যাস এবং বিদ্যুতে, সেটার প্রতি লক্ষ্য রাখা। দিজ আর দি প্রায়োরিটিস। বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি খাত সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়েও বৈঠকে অনুশাসন দিয়েছেন দেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম কর্মদিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের মাধ্যমে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে মন্ত্রিসভাকে সাথে নিয়ে স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11টায় প্রধানমন্ত্রী হিসেবে জাতির বীর সন্তানদের স্মৃতির বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এ সময় রাষ্ট্রীয় সালাম জানায় সশস্ত্র বাহিনীর চৌকস দল। বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আরও একবার মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর ও স্মৃতিসৌধ প্রাঙ্গণে পারিজাত গাছের চারা রোপণ করেন তিনি। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের মানুষের ভোগান্তি দূর করে স্বস্তি দেয়াই নতুন সরকারের প্রাধান্য। আমরা নিজেরা খরচ কম করতে হবে। দেশের মানুষের জন্য যত বেশি সম্পদ আমরা জমাতে পারি ততগুলো আমরা ব্যয় করতে পারবো। অন্যদিকে দেশের মানুষের ভোগান্তি যত কমাতে পারি, মানুষের স্বস্তিতে থাকবে, কাজ করতে পারবে। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন তারেক রহমান। কবর জিয়ারত শেষে সরকারের পরিকল্পনা নিয়ে কথা বলেন মন্ত্রিসভার সদস্যরা। জনগণের প্রত্যাশা অনেক, কঠিন দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্বটুকু যেন আমরা মনের মতো করে একটা দেশপ্রেমিক সরকার যেভাবে করা দরকার, সব কিছুর ঊর্ধ্বে একটা দুর্নীতিমুক্ত প্রশাসন, দুর্নীতিমুক্ত অবস্থান থেকে এই কথাটা বলছি। রাজনৈতিক অঙ্গীকার হচ্ছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটানো, সেটা যেমন শাসনতান্ত্রিক দিক থেকে, ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহির দিক থেকে, তেমনি একটা গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে, যেখানে সুযোগের সমতা তৈরি হবে, আমাদের খেটে খাওয়া মানুষ তার ন্যায্য হিসাব পাবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে, সেটি না হলে আমাদের অনেক উন্নয়ন টেকসই হচ্ছে না, অনেক অপচয় হচ্ছে, অর্থনীতির উপর চাপ পড়ছে।
এবং বড় বড় প্রকল্পের সুফল মানুষ পাচ্ছে না। যারা বৈদেশিক মুদ্রা আনে আমাদের দেশকে স্বাবলম্বী করার চেষ্টা করে তাদের সম্বন্ধে তাদের কোনো রকমের ভ্রুক্ষেপ নাই, সেগুলি বিষয়ে আমরা চিন্তা করেছি এবং একটা সুন্দর প্রেসি আমরা তৈরি করেছি হাউ টু হ্যান্ডেল ইট। এই প্রবাসে শ্রমিক পাঠাতে ব্যয় কমিয়ে আনতে হবে এবং নানান ধরনের যে সিন্ডিকেট আছে সেগুলো ভেঙে তাদের সহজ সেবা নিশ্চিত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে, উন্নয়নের পক্ষে, কর্মসংস্থানের পক্ষে। সেখান থেকে প্রথমবারের মতো মন্ত্রিপরিষদ বৈঠকে অংশ নিতে সচিবালয়ে যান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রথম কর্মদিবসে যোগ দিয়ে জনপ্রত্যাশা পূরণের অঙ্গীকার করলেন নবনির্বাচিত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনীতিতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। সবার জন্য ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দিলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আর শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক জানান, দেশে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। পর্যালোচনা করে দেখা হবে পাঠ্যসূচি। কথা বলেন আরও কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী। সচিবালয়ে আবারও নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের যোগদান, তাদের স্বপ্ন দেখানো বক্তব্যে আবারও আশায় বুক বাঁধছেন দেশের মানুষ। দেশের ভঙ্গুর অর্থনীতিকে এগিয়ে নেয়ার কথা জানান নতুন অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। আর আইনের শাসন প্রতিষ্ঠার কথা জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এই সরকারের উপরে মানুষের যে পাহাড় সমান প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা পূরণ করা, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই প্রত্যাশা পূরণ করতে যে আমরা নিরন্তরভাবে কাজ করে যাব। এই আকাঙ্ক্ষা পূরণ করতে হলে উই হ্যাভ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স। আমরা ওই ট্রেডিশনাল ইকোনমিক প্রসেসে যদি চলতে থাকি তাহলে কিন্তু আবার একই জিনিস হবে। নতুন সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ এই ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি তৈরি করা, প্রতিষ্ঠান গড়ে তোলা। দুর্নীতি দূর করে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা চালুর কথা জানান শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী। আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা করতে হবে। আমাদের কম্পিট করতে হবে ওয়ার্ল্ড অন্যান্য কান্ট্রিগুলোর সাথে। কারিকুলাম চেঞ্জ নয়, রিভিউ হবে। আমি এবং আমাদের প্রতিমন্ত্রী ববি হাজরা সাহেব আমরা দুজনেই আপনাদের কাঠ গড়ায় দাঁড়াবো কিছুদিন পরে, তখন উত্তর দেব। নতুন মন্ত্রীরা জানান, বিগত সরকারের অনিয়ম আর বিতর্কিত কাজ আর হতে দেবেন না তারা। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা পরিবেশের দিক থেকে হোক, সেটা খাদ্য উৎপাদনের দিক থেকে হোক, সর্বদিক থেকেই আমাদের চেষ্টা থাকবে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। সবার ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় সুন্দরভাবে যেন সব দায়িত্বটুকু পরিচালনা করতে পারি। দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ। দেশটাকে একটা নতুন অবস্থার মধ্যে নিয়ে আসা, আমরা বাংলাদেশকে একটা আধুনিক যুগোপযোগী এবং নতুন ধরনের স্বপ্ন নিয়ে আমরা বাংলাদেশটাকে গড়ে তুলব। গণমাধ্যমের মতো এরকম পেশায়, সম্মানিত পেশায় যারা কাজ করেন, তাদেরকে যদি সারাক্ষণ উল্টো একটা নজরদারির মধ্যে থাকতে হয়, এই সমস্যা যেহেতু আমরা জানি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু তার পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার পরিকল্পনা দিয়েছেন, ফলে আমরা বাংলাদেশে একটা ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করবো ইনশাআল্লাহ। পুরাতন আমলাতন্ত্রের নতুন মন্ত্রীদের যাত্রা শুরু, তাদের উপর জনগণের প্রত্যাশা অনেক। আশার কথাও শুনিয়েছিলেন তারা। সে আশার বেলুন উড়বে নাকি চুপসে যাবে, কিছুদিনের মধ্যেই তা দৃশ্যমান হবে। নাগরিক সেবা নিশ্চিতে দ্রুত পৌর, সিটি কর্পোরেশন এবং উপজেলা নির্বাচন আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সচিবালয়ে দায়িত্ব নিয়ে এমন কথা বলেন তিনি। এছাড়া দায়িত্ব নেওয়া সব মন্ত্রী প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি স্তরে দুর্নীতি মুক্ত করা হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার পেয়ে দীর্ঘ 18 মাস পর কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর একে একে সচিবালয়ে প্রবেশ করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। সাধারণ মানুষের সমস্যা সমাধানের পাশাপাশি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে নজরদারির আওতায় আনার আশ্বাস দিলেন স্থানীয় সরকার মন্ত্রী। এগুলো যত দ্রুত সম্ভব আমরা এগুলো নির্বাচনের ব্যবস্থা করব, যত দ্রুত সম্ভব। এটা আপনার তো আরেকদিন সম্ভব না, বাট উইল ইমিডিয়েটলি ট্রাই টু গো ফর দ্যাট। একটা বড় ঝড় গেছে আমাদের, একটা বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, আপনার গণ অভ্যুত্থান হয়েছে। এই সব মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে এটা মনে করার কারণে 1-1.5 বছর আমরা পার হয়েছি। আপনার ইন্টারিম গভর্নমেন্ট, এরা একটা ইলেকশন দিয়ে গেছে, ইলেকশন করে একটা গভর্নমেন্ট হয়েছে।
ইলেকটেড গভর্নমেন্ট হচ্ছে, এটা একটা বড় অ্যাচিভমেন্ট। রমজানে দেশে পর্যাপ্ত মজুদ ও সরবরাহ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আমাদের হাতে যে পরিমাণ মজুদ আছে, বাজারে যে পরিমাণ পণ্য আছে, বিশেষ করে রোজায় যেগুলির ভোগ বেড়ে যায় সেগুলির সেই হিসাবে আমরা দেখছি যে আমরা কমফোর্টেবল পজিশনে আছি, সুতরাং শঙ্কার কোনো কারণ নেই। দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় জোরালো পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী। দেয়ার উইল বি নো করাপশন, করতে পারবে না কেউ ইনশাআল্লাহ। সিন্ডিকেট ভেঙে দেব। যে আমরা মানুষের সেবক, আমরা মানুষের জন্য কাজ করতে এখানে এসেছি এবং আমরাই পারবো হচ্ছে দেশে একটি ভবিষ্যতে অত্যন্ত পজিটিভ একটি পরিবর্তন নিয়ে আসতে। নির্বাচনে আমাদের 31 দফাতে প্রতিশ্রুতি আছে যে আমরা কৃষি কার্ড বিতরণ করব, সেটি নিয়ে ইনশাল্লাহ আমরা যাতে সঠিকভাবে সেই কার্ডটি বন্টন করতে পারি সেই ব্যাপারে আমরা সার্বিক পদক্ষেপ নেব ইনশাল্লাহ। জন আকাঙ্ক্ষা এবং প্রতিশ্রুতি পূরণে প্রথম দিনেই নানা ঘোষণা দেন তারা। প্রাণ ফিরে পেয়েছে সচিবালয়। মন্ত্রীরা দায়িত্ব নিয়ে বলেন আগের সব দুর্নীতি এবং অনিয়মের লাগাম টানা হবে, একই সাথে ঢেলে সাজানো হবে সব কিছু। কিছুদিনের মধ্যে এর সুফল পাবে সাধারণ মানুষ। জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ায় বিএনপির সমালোচনা করেন শফিকুর রহমান। সংস্কারের মাধ্যমে সব আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বিরোধী দলীয় নেতা। রাজধানীর মিরপুরে 60 ফিট সড়কের মণিপুর এলাকায় বুধবার ভোরে নির্বাচন পরবর্তী পরিচ্ছন্নতা কর্মসূচিতে নামেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। নেতা কর্মীদের সাথে নিয়ে ঝাড়ু হাতে ক্লিন ঢাকা গ্রিন ঢাকা কর্মসূচির অংশ হিসেবে ঘণ্টাব্যাপী পুরো সড়কের আবর্জনা পরিষ্কার কার্যক্রমে অংশ নেন জামায়াতের আমির। কর্মসূচি শেষে জামায়াতের আমির সাংবাদিকদের বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চায় বিরোধী দল। সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চায়। এই আবর্জনা রাস্তার ময়লা, ড্রেইনের ময়লা, সোলার ময়লা থেকে শুরু করে মানুষের মনের আবর্জনা আমরা দূর করতে চাই। আমাদের ছোট্ট একটা দেশ, আমরা সবাই যদি আন্তরিক হই তাহলে নিজ নিজ আঙ্গিনা আমরা পরিষ্কার রাখলেই দেশ পরিষ্কার হয়ে যাবে। একটা ভ্রাতৃত্বমূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলা, দল মত এবং ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা এই কাজটা করতে চাই। গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে আমির জামায়াত বলেন, বিএনপির সংস্কার পরিষদের শপথ না মানা জুলাই বিপ্লবকে অপমান করায় শামিল। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? এই খেদমতের এই সেবার সুযোগ পেতাম? তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। সরকার যদি উদ্যোগ না দেয় তাহলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলব, আমরা কিন্তু ছেড়ে দেব না। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে দেশবাসীকেও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের 50 সদস্যের 41 জনই নতুন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, প্রতিবেশী রাষ্ট্র ও বহির্বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়ন সহ নানা চ্যালেঞ্জ নিতে হবে তারেক রহমান সরকারকে। এমন মন্তব্য করে রাজনৈতিক বিশ্লেষকরা জানান, দলীয় সরকার না হওয়ায় অন্তর্বর্তী সরকারের অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ ছিল না। ফলে মব সন্ত্রাস ঠেকানো ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে ডক্টর ইউনূস সরকার। তারেক রহমানের নেতৃত্বে মঙ্গলবার শপথ নেয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে বিএনপি সরকার। 3 প্রজন্মের 25 মন্ত্রী ও 24 প্রতিমন্ত্রীকে নিয়ে 50 সদস্যের মন্ত্রিসভার সামনে এখন বহুমুখী চ্যালেঞ্জ। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান মনে করেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশাও অনেক বেশি। মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হওয়ার মাধ্যমে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সফলতা দেখাতে হবে বিপুল ভোটে নির্বাচিত সরকারকে। আইন শৃঙ্খলা ব্যবস্থা যেন শান্ত থাকে, কোনো ধরনের মব তন্ত্র বা হামলা, আক্রমণ, মিথ্যা অপবাদ ইত্যাদি যেন না হয়। সরকার যেন এটা যেন প্রতিরোধ করে, এটা যেন থামাতে পারে,
এটা যেন না হতে দেয়, এরকম একটা ব্যবস্থা বর্তমান নতুন সরকারের কাছ থেকে আমরা আশা করি। মন্ত্রিসভায় অভিজ্ঞদের পাশাপাশি নবীনদেরও যুক্ত করে চমক দেখিয়েছেন তারেক রহমান। প্রথমবার সংসদ সদস্য হয়েই পূর্ণমন্ত্রী হয়েছেন 9 জন। নতুন সরকারের পূর্ণমন্ত্রীদের মধ্যে 9 জনের এর আগেও মন্ত্রিসভায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বাকি 16 জন এবারই প্রথম মন্ত্রী হয়েছেন। অন্যদিকে প্রতিমন্ত্রীদের 24 জনের সবারই অভিষেক হলো এবার। তাদের মধ্যে আবার 21 জন এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 50 সদস্যের ক্যাবিনেটে একজন পূর্ণমন্ত্রীসহ নারী 3 জন। নানা দিক বিবেচনা করে গঠন করা এই মন্ত্রিসভা জনপ্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে আশাবাদী ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তারেক রহমানের নেতৃত্বে যে মন্ত্রী পরিষদ হয়েছে এটা একটা কমপ্লিট মন্ত্রী পরিষদ হয়েছে। জনগণের আশা আকাঙ্ক্ষার যে তারা পাহাড় পরিমাণ, সমুদ্র পরিমাণ, আকাশ পরিমাণ যে ধরনের স্বপ্ন জনগণ দেখছে তার বাস্তবায়ন আমরা দেখতে চাই। তবে হয়তোবা খুব অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন সম্ভব হবে না। আমরা আশা করি বর্তমান মন্ত্রী পরিষদ এবং বর্তমান প্রধানমন্ত্রী তিনি এই রাষ্ট্রকে বিনির্মাণ করবার ক্ষেত্রে যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন, রাষ্ট্র মেরামতের যে স্বপ্ন তিনি দেখিয়েছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে। সাংবাদিক ও কলামিস্ট সোহরাব হাসান বলেন, আইনের পক্ষপাতমূলক প্রয়োগ করা যাবে না, সম্পর্ক উন্নয়ন করতে হবে ভারতের সাথে। ভারতের সাথে আমাদের সম্পর্ক একটা টানাপোড়েন তৈরি হয়েছে, সম্পর্ক অবনতিই বলবো যে অন্তর্বর্তী সরকারের সময়। আর সেটি কিভাবে পুনরুদ্ধার করা যায় জাতীয় স্বার্থ রক্ষা করে। যেহেতু ভারত সরকার বলেছে যে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়, সেখানে একটা রাজনৈতিক বোঝাপড়া হবে। মন্ত্রিসভায় বাদ পড়েছেন অনেক আলোচিত রাজনীতিবিদ। আবার চমক দেখিয়ে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন বিদায়ী সরকারের প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের সংকট সমাধান সম্ভব নয় বলে মনে করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। দায়িত্ব নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসে তিনি এই কথা বলেন। তথ্যমন্ত্রীকে সেখানে স্বাগত জানান প্রেস ক্লাব, বিএফইউজে, ডিইউজে নেতারা। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন। পরে তারা কিছু সময় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। আমেরিকা এবং উত্তর আমেরিকার বাঙালিদের সংগঠন ফোবানা ফাউন্ডেশনের 40তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ম্যানহাটন ফিশ মার্কেটের শিল্পী এবং কলাকুশলীদের সাথে বুধবার বিশেষ এই আলোচনা সভায় অংশ নেন ফোবানার প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ সোসাইটি এসসি-এর সভাপতি আবু জোবায়ের দারা এবং ATN-MCL এর ব্যবস্থাপনা পরিচালক সাজেদুর রহমান মনিম, ATN এডুকেশনের নির্বাহী পরিচালক রোকসানা আক্তার রিনি। সভায় উপস্থিত ছিলেন ATN বাংলার উপদেষ্টা চিত্রনায়ক DA তায়েব এবং তাশিক আহমেদ সহ অন্যান্যরা। আগামী 4 থেকে 6 সেপ্টেম্বর কানাডা টরেন্টোতে ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সম্মানিত অতিথি থাকবেন ATN বাংলা ও ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। পুরো আয়োজনের মিডিয়া পার্টনার ATN বাংলা। গণ অভ্যুত্থানী ইন্টারনেট বন্ধের মাধ্যমে গণহত্যার তথ্য লুকাতে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলক নির্দেশ দিয়েছিলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মামলার বিচারিক কার্যক্রম শেষে তিনি এই কথা জানান। এদিন ট্রাইব্যুনাল 2 গুম খুনের মামলায় সাক্ষ্য দেওয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়াকে জেরা করেন জিয়াউল আহসানের আইনজীবী। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির লিখিত জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করছে ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মামলায় প্রসিকিউশন জানায়, হত্যার তথ্য লুকাতে ইন্টারনেট বন্ধের নির্দেশনা দিয়েছিলেন তারা। যে গণহত্যা চালানো হয়েছিল সেটার মাস্টারমাইন্ড যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম দুজন হচ্ছেন সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলক। কারণ তারা দুজন আইসিটির দায়িত্বে ছিলেন। তারা সেই সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা সংগঠনের ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতা করেন। এই গণহত্যাকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে তাদের মধ্যে সলা পরামর্শ হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, পরিকল্পনা হয়েছে, সেগুলো আমরা এখানে তুলে এনেছি। তবে উত্থাপিত অভিযোগ সত্য নয় বলে দাবি করেন জুনায়েদ আহমেদ পলকের আইনজীবী। ওনার আইনগতভাবে ইন্টারনেট বন্ধের নির্দেশনা দেওয়ার কোনো সুযোগ নেই, উনি নির্দেশ দেননি, বরং উনি ইন্টারনেটটাকে রেস্টোর করার জন্য, চালু করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। এদিকে স্বৈরাচারী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে করা মামলায় শহীদ শরীফ ওসমান হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে আমলে নেয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সাথে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে জেরা করেছে জিয়াউল আহসানের আইনজীবী। সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিউশন ফির বাইরে অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে করা রিটের প্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে অতিরিক্ত সকল ফি বন্ধে নির্দেশনা দেয়া হয়েছে। সরকার স্পষ্ট ঘোষণা করেছে কোনো প্রতিষ্ঠানে ভর্তিরত কোনো শিক্ষার্থীর নিকট থেকে কোনো ক্রমেই পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল থেকে রোজা শুরু। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এই ঘোষণা দেয়া হয়। আজ রাত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজের মধ্য দিয়ে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করবেন। রমজানের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন বরকত এবং শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তির। তাই যথাযথ ধর্মীয় মর্যাদায় মাসব্যাপী সিয়াম সাধনা পালন করেন মুসলমানরা। কুরআন নাজিলের মাসে ফরজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে মশগুল থাকেন মুসল্লিরা। পবিত্র রমজান মাস উপলক্ষে নিউ ইয়র্কের হিলসাইড এভিনিউ এলাকায় চলমান মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করেছে জ্যামাইকা ফ্রেন্ড সোসাইটি এবং সেভ দ্য পিপল সংগঠন। সংগঠন দুটির উদ্যোগে স্থানীয় কমিউনিটির অসহায় ও রোজাদারদের মাঝে খাবার বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে এই কার্যক্রম সম্পন্ন করেন। আয়োজকরা জানান, রমজান সামনে রেখে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা জানান তারা। স্থানীয় কমিউনিটির পক্ষ থেকে এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে। রোজা শুরুর আগে রাজধানীর বাজারগুলোতে উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তে প্রস্তুতি হিসেবে নিত্যপণ্য কিনতে বাজারমুখী হচ্ছেন ক্রেতারা। তবে সরবরাহ কমের অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি। রমজান শুরুর আগে শেষ সময়ে প্রয়োজনীয় পণ্য কিনতে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের ভিড়। কাঁচা বাজার থেকে শুরু করে মাছ, মাংস, ফলমূল এবং ইফতার সামগ্রীর প্রয়োজনীয় উপকরণের দাম আকাশচুম্বী। বাজারে এসে দাম শুনে রীতিমতো হিমশিম ক্রেতারা। কিনতে পারতাছি না তো, এত দাম দিয়ে কিভাবে কিনো? আমরা আশা করতেছি আপনার কাছেও আপনি দেশটা সুন্দর চালান। আপনার সবচেয়ে বড় কাজ হবে আপনি বাজারটা মনিটরিং করেন, প্রতিদিন আপনি নেতা কর্মীদের মনিটরিং করেন, আপনি গরিব বাঁচান, আপনি বাঁচবেন। লেবু যেখানে ছিল 30 টাকা, সেই লেবু আজকে হয়ে গেছে প্রায় 120 টাকা, 100 টাকা বলি হালি। এইবার কি আমাদের জন্য কিনা সম্ভব? বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের। তাই খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। সব ফলের দাম মোটামুটি কমই, পেয়ারা বড় এগুলোর দাম কম, বাট তরমুজটা তো সিজন না, হালকা একটু দাম বেশি, আর বাকি সব আরো আগে তো কম। শসা আজকে দাম বেশি একটু, 120 টাকা, খিরি 100 টাকা। ক্রেতারা বলছেন, বাজার নিয়ন্ত্রণে নতুন সরকারের কার্যকর তদারকি না থাকলে রমজানে বাড়তে পারে আরো ভোগান্তি।